E-Classroom, sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। মাঝপথে যারা লেখাপড়া ছেড়ে দিয়েছো বন্ধুরা, তোমরা বিদ্যালয়ে আবার ফিরে এসো। রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান। হ্যালো স্টুডেন্ট। হ্যালো ম্যাম। ভালো আছো তোমরা? হ্যাঁ ম্যাম। বসো। তোমাদের আজকে ক্লাস বাংলা। তো বাংলা ক্লাসে তোমরা কি 1-2 জন বাংলা কবির নাম বলতে পারো? মৌসুমী বলো তো। সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর। বসো। ভালো। রবীন্দ্রনাথ ঠাকুর, সুকুমার রায়, সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য বাংলা কবিতার ইতিহাসে এক উজ্জ্বল নাম। এই কবি জন্মগ্রহণ করেছিলেন 1926 সালের 15ই আগস্ট। তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন। সেই কবি অন্যান্য শিশুদের যেমন জন্মের সময় যে অবস্থা থাকে, সেই কবিরও ঠিক এইরকম ছিল। সুন্দর একটি সংসার, মা বাবা, কিন্তু খুব অল্প বয়সে তার মা মারা যান। তার জীবনে এক অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়। সেই অবস্থায় তিনি বেলেঘাটার একটি বিদ্যালয় থেকে প্রবেশিকা পরীক্ষা দেন, কিন্তু পাশ করতে পারেননি। তার মধ্যেই একটা অভাবনীয় ঘটনা কবির জীবনে ঘটে যায়। সেটা হলো, তখন গৌহাটি এবং পাটনা বিশ্ববিদ্যালয় থেকে কবির লেখা একটি কবিতা রানার এবং অন্য একটি কবিতা পাঠ্যাংশে স্থান পায়। তিনি যখন কবিতা লিখছিলেন, তখন আমাদের ভারতবর্ষের অবস্থা ছিল একটা টালমাটাল। দুর্ভিক্ষ, অনাহার, সেটা কবিকে প্রভাবিত করেছিল এবং তার লেখার মধ্যে আমরা সেই প্রভাব লক্ষ্য করি। কবির লেখা বিখ্যাত কাব্যগ্রন্থ যেমন মিঠে করা, হরতাল, অভিযান, এগুলি। এর মধ্যে কবিতা হলো অন্যান্য শিল্পের মতোই একটা শিল্প। এই শিল্পের মাধ্যমে কবি তার নিজের ইচ্ছা শক্তি এবং তার দৃষ্টিতে জগৎ সম্পর্কে তিনি যেভাবে দেখেছেন, সেটা সর্বসাধারণের মধ্যে প্রকাশ করেন। ঠিক তেমনি এই কবি সুকান্ত তার সৃষ্টির মধ্য দিয়ে তিনি তার আদর্শকে মানুষের মধ্যে
ছড়িয়ে দিতে চেয়েছেন এবং তিনি একদিকে যেমন ভারতবর্ষের স্বাধীনতার স্বপ্ন দেখতেন, অন্যদিকে তিনি মজুদদার, কালোবাজারি তাদের বিরুদ্ধেও কলম ধরেছেন। তো কবির লেখা বিভিন্ন কাব্যগ্রন্থের নাম বললাম, তোমরা কেউ মনে রাখতে পেরেছো তো এই নামগুলো? টিটন বলো তো কবির লেখা কয়েকটি কাব্যগ্রন্থের নাম। মিটে করে হরতাল। বলো, বসো। এর মধ্যে একটি কবিতা বিখ্যাত কাব্যগ্রন্থ হলো ছাড়পত্র। আজকে আমরা যে কবিতাটা পড়ব তোমাদের পাঠ্যাংশে ছাড়পত্র, সেটি আমরা একবার আবৃত্তি শুনে নিই। কবিতাটা বারবার দাড়ি কমা ব্যবহার করে করে এটাকে পড়তে হবে এবং পড়ার মধ্য দিয়ে আমরা প্রথমে এই কবিতাটাকে কবির দৃষ্টিতে পর্যবেক্ষণ করব এবং নিজের চিন্তাধারায় তাকে বিশ্লেষণ করব, ভাবব। ছাড়পত্র যে কাব্যগ্রন্থ তার মলাটটা এইরকম। এই কবিতাটি ছাড়পত্র কাব্যগ্রন্থে যে 38টি কবিতা আছে তার মধ্যে এই তোমাদের পাঠ্যাংশের ছাড়পত্র কবিতাটি হলো প্রথম কবিতা। এই নামটা কবির দেওয়া নাম নয়, এটা হলো কবির মৃত্যুর পর অন্য একজন কবি সুভাষ মুখোপাধ্যায় তিনি এই কবিতার নামকরণ করেছিলেন। আমরা শুনে নিই এই কবিতাটা আবৃত্তি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্ব দেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। এই যে আবৃত্তিটা করলো, খুব সুন্দর আবৃত্তি। আমরা যদি কবিতাটাকে একেবারে দাড়ি কমা ব্যবহার করে মনোযোগ সহকারে পড়ি তাহলে কবিতাটার মর্মার্থ খুব সহজে বুঝতে পারি। ছাড়পত্র, ছাড়পত্র মানে হলো অনুমতিপত্র। অনুমতিপত্রটা কিসের আমরা এবার দেখো কবিতাটা পড়ে নি। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। যে শিশুটি সদ্য জন্মেছে, মাত্র কাল রাতে তার মুখে খবর পেলুম সে পেয়েছে ছাড়পত্র এক। সে একটি ছাড়পত্র পেয়েছে, এক অনুমতিপত্র পেয়েছে। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। এই নতুন পৃথিবীতে শিশুটি আসলো, সে তার অধিকার ব্যক্ত করছে কিসের মাধ্যমে? তার যে তীব্র চিৎকার, যে চিৎকার আমরা সাধারণ মানুষ দেখি, এটা স্বাভাবিক প্রকৃতির নিয়মে।
একটা নতুন শিশু জন্মালো, সে চিৎকার করছে, কিন্তু কবি দেখছেন এই শিশুর চিৎকার, তার মধ্যে একটা অধিকার বোধ, সে অধিকার প্রতিষ্ঠিত করছে। খর্ব দেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত, তার দেহটা ছোট, তিনি নিঃসহায়, কিন্তু তার হাতটা মুষ্টিবদ্ধ, উত্তোলিত, উদ্ভাসিত। কি এক দুর্বুদ্ধ প্রতিজ্ঞা! কবি বলছে যে শিশুটা মাত্র জন্মালো, সে তার দেহটা ছোট, তার সে সহায় সম্বলহীন, কিন্তু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উপরের দিকে তুলছে, উদ্ভাসিত, প্রদীপ্ত করছে। একটা দুর্বুদ্ধ প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞাটা দুর্বুদ্ধ। দুর্বুদ্ধ কেন? আমরা একটা যে ছোট্ট শিশুটা মাত্র জন্মালো, তার প্রতিজ্ঞা থাকার স্বাভাবিক কথা নয়। স্বাভাবিকভাবে তার হাত মুষ্টিবদ্ধ থাকে, কিন্তু কবি দেখছেন তার মধ্যে একটা প্রতিজ্ঞা। এই যে স্বাভাবিকের চেয়ে কবি অন্যরকম ভাবে দেখছেন, তাই এটা যেহেতু সাধারণ মানুষ বুঝতে পারে না, তাই এটা দুর্বুদ্ধ। সেই প্রতিজ্ঞা দুর্বুদ্ধ, তার প্রতিজ্ঞাটা খুব সহসা বোঝা যায় না। এইরকম সে ভাষা বুঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। তার ভাষাটা শিশুর একটা মুখের ভাষা থাকার কথাও নয়, তার ভাষা স্বাভাবিকভাবেই কেউ বুঝে না, তাই কেউ হাসে। ছোট্ট শিশুদের তার বহিঃপ্রকাশ দেখে কেউ কেউ হাসে, কেউ আবার মৃদু তিরস্কার করে হালকাভাবে একটু বকে দেয় বা ব্যঙ্গ করে। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা। কবি মনে মনে সেই ভাষাটা বুঝতে পেরেছেন। কি বুঝেছেন সেটা? আমি পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। তিনি একটা নতুন চিঠি পেয়েছেন যে একটা নতুন যুগ আসছে। পরিচয়পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। কবি ওই শিশুর পরিচয়পত্রটা পড়েছেন কোথায়? একটা অস্পষ্ট কুয়াশা ভরা চোখ। শিশুর চোখ অস্পষ্ট, কারণ প্রকৃতিগতভাবেই সে যখন পৃথিবীতে আসে, এই যে জায়গা থেকে এসেছে একটা অন্ধকার জায়গা, এই পৃথিবীতে তার আলোর যে একটা সঠিক দিশা তার চোখের হয় না তখন, তাই তার চোখ অস্পষ্ট, তার চোখ কুয়াশা ভরা। এসেছে নতুন শিশু, এইরকম কুয়াশা ভরা চোখ, এক অস্পষ্ট। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। কবি বুঝেছেন তাকে জায়গা দিতে হবে। আমরা যারা পুরনো হয়ে গেছি, আমাদের এবার এই নতুন শিশুকে জায়গা দিতে হবে। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। এই পৃথিবীকে কবি জীর্ণ বলেছেন। কেন জীর্ণ? জীর্ণ মানে যেটা অনেকবার ব্যবহারে তার জৌলুস হারিয়ে গেছে। প্রথমে বলেছিলাম কবি যে সময় জন্মেছিলেন, যে সময় তিনি কবিতা লিখেছেন, তখন ভারতবর্ষের বড় দুর্দিন। সেই দিনে কবির মনে হয়েছে এই পৃথিবীটা জীর্ণ, যেন জৌলুস হারিয়ে গেছে, ব্যর্থ। তিনি এই অবস্থাটাকে ব্যর্থ বলছেন এই কারণে যে তিনি যা করতে চাইছেন মানুষের জন্য, মানুষের মঙ্গলার্থে, মানুষের জীবনযাত্রা যেরকম হওয়ার কথা, তিনি তা করতে পারছেন না। এবং পারছেন না বলে তিনি মনে করছেন, তাই নিজেকে বলছেন ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন, বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি।
এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় আসন্ন। ওই সময়ে কবির দৃষ্টিভঙ্গিতে এই পৃথিবীতে যা যেন মৃত এবং ধ্বংসস্তূপ, এবং ভাবছেন এগুলি পিঠে নিয়েই চলে যেতে হবে আমাদের, আমরা যারা পুরনো আমাদের চলে যেতে হবে, চলে যাব। তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, কবি সিদ্ধান্ত নিয়েছেন চলে যাবেন, কিন্তু তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, কবির যতটা সম্ভব যত সাধ্য আছে তা দিয়ে প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এই পৃথিবীর যত জঞ্জাল এগুলি প্রাণপণে সরাবো। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি। যে শিশু আজ রাত্রে জন্মালো, এই নব শিশুকে এই পৃথিবীটা বসবাস করার যোগ্য করে দিয়ে যাব। এই বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাব আমি, তার জন্য কোনো অসুবিধা না হয়। যে অসুবিধাগুলি কবি নিজে ভোগ করেছেন এগুলি যেন ওই নতুন শিশুটার আর না হয়। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার, এক কঠিন প্রতিশ্রুতি কবি দিয়েছেন যে এই যে নতুন শিশুটা, তাকে আমি একটা কঠিন প্রতিশ্রুতি দিলাম, অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। কবি নবজাতকের কাছে অঙ্গীকার করেছেন যে চলে যাবেন, তাকে একটা সুন্দর বাস করার মতো পৃথিবী দিয়ে যাবেন, এবং সব কাজ সেরে আমার রক্তে, আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তো দেহের রক্তে মানে কেউ তো রক্ত দিয়ে আশীর্বাদ করে না। আশীর্বাদ মানে কি, গুরুরা, গুরুজনরা ছোটদের মঙ্গল কামনা যা করে সেটা হলো আশীর্বাদ। তো দেহের রক্তে আশীর্বাদ করবেন মানে কবি চান এই যে নব শিশুটা, যার জন্য কবি এত চিন্তিত, যাকে একটা সুন্দর পৃথিবী দিয়ে যেতে চান, সেই পৃথিবীতে এই শিশুটা যেন কবির আদর্শ, এই যে কবির সাম্যবাদী চিন্তাধারা, এই যে কবির মানব কল্যাণকারী যে চিন্তা ভাবনা, এগুলি যেন এই শিশুটার মধ্যে তার আদর্শটাকে দিয়ে যেতে পারেন। এটা হলো আমার দেহের রক্তে এই শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস। তো কবি এখানে বলেছেন তারপর হব ইতিহাস। তো ইতিহাস তো কেউ নিজে নিজে হতে পারে না, ইতিহাস কালের নিয়মে তৈরি হয়। তো কবি এখানে বলছে তারপর হব ইতিহাস বলতে কবি এই বুঝিয়েছেন যে ইতিহাস যেমন কালের নিয়মে লেখা হয় এবং যে যার কাজের নিরিখে ইতিহাসের একটা জায়গা প্রতিষ্ঠিত হন, কবি এখানে ইতিহাস হব বলতে একটা ইতিহাসের সুন্দর জায়গায়, যেখানে সুনাম, সুখ্যাতি এবং মানুষের ভালোবাসা থাকে, সেই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। এর মধ্য দিয়েই বলেছেন কবি তারপর হব ইতিহাস। আমরা ভালো করে পড়ে দেখতে পেয়েছি বেশ কিছু যুক্তাক্ষর রয়েছে, তাই না? যুক্তাক্ষর রয়েছে। এই যুক্তাক্ষরগুলি ব্যবহার করে কবি ভাবটাকে যেমন সুস্পষ্ট করেছেন, ঠিক তেমনি কবিতাটায় একটা ঝংকার এনেছেন, কবিতার একটা ঘনঘটা এসেছে। তো আমরা এরকম কিছু যুক্তাক্ষর এবং কিছু অন্যরকম যে শব্দগুলো, তার অর্থগুলি একবার দেখে নিই।
ভূমিষ্ঠ, ভূমিষ্ঠ অর্থটা কি জানো তো তোমরা? প্রিয়াঙ্কা বলো তো ভূমিষ্ঠ অর্থ? ভূমিতে পতিত হওয়া। বসো, ভালো। ভূমিতে পতিত হওয়া, ভূমিতে পতিত হওয়া, এটা এই শব্দটার বর্ণগত অর্থ এবং সঠিক অর্থ, কিন্তু এটা যে প্রয়োগ করা হয়েছে যেখানে, এখানে ভূমিষ্ঠ বলতে বোঝানো হয়েছে মাত্র জন্মেছে এইরকম খর্বদেহ। খর্বদেহ মানে মরণ বলো। খর্বদেহ মানে খাটো দেহ, খাটো দেহ মানে খুব ছোট, খুব ছোট যে শিশুটা মাত্র জন্মেছে এরকম একটি শিশু, তার খাটো দেহ। নিঃসহায়, নিঃসহায় মানে অসহায়। নিঃসহায় হলো অর্থটা হলো অসহায়। মুষ্টিবদ্ধ বলো তো, মুষ্টিবদ্ধ মুঠো করে রাখা হয়েছে এমন। মুঠো করে রাখা মানে অঙ্গুলি মুষ্টিত বা মুঠো করা যে হাত, এটা হলো মুষ্টিবদ্ধ। মৃদু বলো অর্পিতা। মৃদু অল্প। মৃদু মানে অল্প, মৃদু মানে অল্প। জীর্ণ, জীর্ণ, জীর্ণ মানে হলো, জীর্ণ মানে হলো বারবার ব্যবহারে জৌলুস হারিয়ে যায় বা ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়া। ব্যর্থ, ব্যর্থ বলো তো, ব্যর্থ বিফল। ব্যর্থ বিফল। বসো। অঙ্গীকার, অঙ্গীকার মানে প্রতিশ্রুতি। আশীর্বাদ, গুরুজনদের দ্বারা মঙ্গল কামনা। ইতিহাস, অতীতের ঘটনাসমূহ। তো এই সবটা কবিতা পড়ে আমরা দেখলাম কবি এই সবটা কবিতাকে একটা ক্রম অনুসারে সাজিয়েছেন। প্রথমে ভূমিষ্ঠ হওয়া শিশুর সুতীব্র চিৎকারে অধিকার ব্যক্ত করা, তারপর সাজিয়েছেন খর্বাকৃতি দেহ তবু মুষ্টিবদ্ধ উত্তোলিত হাত, তারপর সাজিয়েছেন তার ভাষা বুঝে না এবং না বুঝে কেউ হাসে কেউ তিরস্কার করে, তারপর সাজিয়েছেন কবি তার ভাষা পড়েছেন, তারপর সাজিয়েছেন এর মধ্য দিয়ে কবি বুঝতে পেরেছেন তাকে চলে যেতে হবে এবং নতুন শিশুকে জায়গা ছেড়ে দিতে হবে। সেই জায়গায় কবি সিদ্ধান্ত নিয়েছেন পৃথিবীর জঞ্জাল সরিয়ে তাকে নব শিশুর বাসযোগ্য করে দেবেন এবং নিজ দেহের রক্তে শিশুকে আশীর্বাদ করবেন এবং নিজে ইতিহাস হবেন। এই ক্রম অনুসারে কবি তার মূল বক্তব্যটাকে সুন্দর করে সাজিয়েছেন। এর মধ্যে দেখো যেমন কিছু প্রশ্ন আসতে পারে, তবু তার মুষ্টিবদ্ধ হাত, এখানে তবু কেন বলেছে? তবু এই জন্য বলেছেন যে এটা তার মুষ্টিবদ্ধ হাত, একটা ছোট্ট শিশু যে মাত্র জন্মেছে তার প্রতিজ্ঞা থাকার কথা নয় স্বাভাবিকভাবে, কিন্তু কবি দেখছেন তার মধ্যে একটা প্রতিজ্ঞা আছে, সুতরাং তিনি এখানে তবু শব্দটি ব্যবহার করেছেন। তোমরা বুঝেছো কবিতাটা? তো ক্লাস আজকে এখানেই শেষ। তোমরা বাড়িতে এটা ভালো করে রিডিং করবে এবং তার মধ্য থেকে নিজেরা প্রশ্ন তৈরি করবে, উত্তর তৈরি করবে। ঠিক আছে? থ্যাংক ইউ।
ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়। সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6 থেকে 14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষার সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্য বই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরও অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। E-Classroom was sponsored by রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, ত্রিপুরা রাজ্য মিশন। রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল বর্গ একক। যদি আমরা রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য D1 ইকুয়াল টু 10 সেন্টিমিটার, D2 ইকুয়াল টু 8 সেন্টিমিটার ধরি, তাহলে রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু 10 ইন্টু 8 বর্গ সেমি।